দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই ব্যাংকিং খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বড় ধরনের সংস্কারের তাগিদ। বুধবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা বন্ধ, দাবি দেওয়া নিয়ে কাজ করছে সরকার। পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহারের প্রভাব নেই রাজধানীর বাজারে, দাম কমছে হিলি ও বেনাপোল বন্দরে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের ব্যাংকিং খাতে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। মূলত বেশ কিছু ব্যাংকে তীব্র তারল্য সংকটের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্যাংকাররা। এমন পরিস্থিতিতে এ খাতে বড় রকমের সংস্কার প্রয়োজন বলে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তাদের মতে ব্যাংকিং খাত ঠিক করা না গেলে অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার সময় যা বেড়ে দাঁড়িয়েছে 2,11,000 কোটি টাকায়, অর্থাৎ অস্বাভাবিক হারে বেড়েছে খেলাপির পরিমাণ। একই সময় ব্যাংক খাত থেকে পাচার হয়েছে 12 লাখ কোটি টাকা, এমন খবর চাউর হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। ফলে তারল্য সংকটে ভুগছে বেশ কিছু ব্যাংক, যা বাড়িয়েছে গ্রাহকদের অনাস্থা। মূল চ্যালেঞ্জ যদি বলি বাংলাদেশ পার্সপেক্টিভ, সেটা হচ্ছে যে কনফিডেন্স, ট্রাস্ট। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা গ্রাহক, বিশেষ করে ডিপোজিটার, তাদের জন্য এখন ওটা হচ্ছে সবচেয়ে বেশি, আমি বলবো যে এটা খুব অ্যালার্মিং। মানে ওনারাই বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে, বিভিন্ন সোশ্যাল গ্যাদারিং এ এখন প্রশ্ন করছেন টাকা ফেরত পাবো কিনা, বা কোন ব্যাংকে টাকা রাখবো। যে সমস্ত ডিপোজিটার আছে তাদের সাথে একটা মানে যে টাকার যা অ্যাটলিস্ট লেনদেনটা চলতে থাকে, তাতে করে মানুষের মধ্যে কনফিডেন্স থাকবে। আদারওয়াইজ হচ্ছে কি, যদি এই কয়েকটা ব্যাংকের সমস্যা হয়, এটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়বে। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তাদের মতে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। প্রতিটি ব্যাংককে রাখতে হবে মালিক পক্ষের হস্তক্ষেপ মুক্ত। কাজ হচ্ছে যে আমার বোর্ডের ইন্ডিপেন্ডেন্স, বোর্ড থাকবে বোর্ডের মতো করে, এবং আমার যে ম্যানেজমেন্ট ইন্ডিপেন্ডেন্স। বোর্ড বেসিক্যালি তার স্ট্র্যাটেজি দেবে, গাইডলাইন দেবে, এবং ম্যানেজমেন্ট হলো এক্সিকিউট করবে, এবং বোর্ড টাইম টু টাইম ওটাকে সুপারভাইজ দেখবে, ফলো আপ করবে। এমন ভাবে যদি আমরা আমাদের প্রতিষ্ঠানকে তৈরি করতে পারি যে ভবিষ্যতেও তারা কোনো এরকম অন্যায্য দাবি বা কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য একটা ইনস্টিটিউশন কাজ করবে, এই ধারা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি বা পদগুলোকে যদি বন্ধ করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে এরকম বড় মাপের যে মিসম্যানেজমেন্ট, সেটা হয়তো করাটা একটু ডিফিকাল্ট হবে। তথ্য বলছে দেশে তফসিলি ব্যাংক আছে 61টি, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা 6টি, বিশেষায়িত 3টি আর 43টি বেসরকারি ব্যাংক। এর বাইরে বিদেশি ব্যাংক আছে আরো 9টি। এত ব্যাংক হওয়াতে সমস্যা হচ্ছে, দেখেন ক্যাপিটাল আমাদের নাই। আমাদের ক্যাপিটাল এডিকুয়েসি যদি আমি আশেপাশে দেশগুলোর তুলনায়, কিন্তু আমাদের অনেক কম। আমাদের 12.5 হচ্ছে রিকোয়ারমেন্ট, আমরা 11.5 নিচে। তো এগুলি কি ব্যাংকগুলোকে আরো ভালনারেবল করে দেয়। তো আসলে 20-30টার বেশি ব্যাংকের কোনো খুব একটা প্রয়োজন যে আছে আমার কাছে মনে হয় না। সিস্টেমেটিক ওয়েতে যে ব্যাংককে ব্যবহার করে তহবিল তছরূপ করা এবং পয়সা নিয়ে কোটারি গোষ্ঠীকে সুবিধা দেওয়া, সেই কালচারটা বন্ধ করতে না পারলে আপনি জয়টা ব্যাংকই রাখেন, কম বেশি সেটা ইস্যু না, একই তখন ফলাফল হবে। কাজে আমি বলবো সুশাসন নিশ্চিত করাটা হচ্ছে আমাদের আসল চ্যালেঞ্জ। বিগত সরকারের সময় তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে নতুন গভর্নর জানিয়েছেন এখন থেকে টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংকে বাঁচানো হবে না। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বুধবারও নানা দাবিতে আন্দোলন করেছে গাজীপুরের বেশ কয়েকটি কারখানার কর্মীরা। বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে কালিয়াকৈর নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। একই দাবিতে বাংলা বাজার এলাকায় পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকরাও আন্দোলন করেছে। জেলার ভবানীপুর বিগ বস নামে একটি পোশাক তৈরির কারখানায় আগুন ধরিয়ে দেয় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। স্থানীয়রা জানায় বিক্ষুব্ধ শ্রমিকরা বিগ বস কারখানার শ্রমিকদের তাদের সাথে যোগ দিতে বলায় তারা যোগ না দিলে ওই প্রতিষ্ঠানের জুট কাপড়ের গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে 10 দফা দাবিতে দুপুর পর্যন্ত বিক্ষোভ করে ব্র্যাক ডেইরি শ্রমিকদের একাংশ।
এদিকে শিল্প কারখানায় অসন্তোষ দূর করতে কাজ করছে সরকার, এমনটাই জানিয়েছেন শ্রম উপদেষ্টা। বকেয়া বেতন সহ নানা ধরনের দাবি দেওয়া রয়েছে শ্রমিকদের, সেগুলো সমাধানে বেশ কিছু কমিটি কাজ করবে বলে জানান তিনি। বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। বলেন, গত 15 বছর ধরে শ্রমিক সেক্টরে নানা ধরনের অসঙ্গতি ছিল, যেগুলো দূর করতে সময় প্রয়োজন। সরকার শ্রমিকদের আস্থায় নিয়ে কাজ করতে চায়, কাজে স্থানীয়ভাবে শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন অসন্তোষ দূর করার চেষ্টা চলছে। শ্রমিক অসন্তোষের কারণে ইতোমধ্যে রপ্তানিতে প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বিজিএমএ কর্তৃপক্ষ। আশুলিয়া সাভার এলাকায় এখনো 40 থেকে 60টি ফ্যাক্টরি বন্ধ আছে। আগামী শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন বিজিএমএ সভাপতি। আনফরচুনেটলি একটা বড় গ্যাপ হতে অনেক ফ্যাক্টরি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্স্যাক্টলি অ্যামাউন্ট অফ ফিগারটা আমি এখানে বলতে পারবো না, বাট ক্ষতিগ্রস্ত হয়েছে নিঃসন্দেহে। আর পাশাপাশি আপনারা সবাই জানেন যে বিজনেস, গার্মেন্টস একটা সিজনাল বিজনেস। আজকে থেকে 3 মাস পরে কি প্রোডাক্টটা দোকানে উঠবে তার সিদ্ধান্ত তাকে এখনই নিতে হয়। সো এই একটু আনরেস্টের কারণে একটা পোর্শন বিজনেস ডেফিনেটলি ওরা সেফ হওয়ার জন্য ওদের অন্যান্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে। এই জায়গাটাতে আমরা একটা মোটামুটি মানে ডেটা পেয়েছি যেটা অলমোস্ট 10 to 15% অর্ডার এই সাময়িক সময়ের জন্য শিফট করেছে। দিস ইজ নট সেপ্টেম্বর অক্টোবর, সাময়িক সময়ের জন্য। কিন্তু আমি বিশ্বাস করি, আমি আশাবাদী, আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের যে সাপোর্ট এবং অন্যান্য আন্তঃমন্ত্রণালয়ের সাপোর্ট যা পাচ্ছি, এটাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে অবশ্যই আমরা এখান থেকে ওভারকাম করতে পারবো। যখন আনরেস্ট চলে তখন আমাদের সময়টা চলে যায় আনরেস্টকে অ্যাড্রেস করতে করতে। তো যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদের সমাধানের বিষয়, সেগুলো নিয়ে বসার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে। আমরা এটাও প্রত্যাশা করব যে আমরা যাতে কাঠামোগত সংস্কারগুলো করতে পারি এবং দীর্ঘমেয়াদী যেই সমস্যাগুলো আছে, শ্রম আইন নিয়ে কথা আছে এবং নিম্নতম মজুরি নিয়ে কথা আছে, সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা শান্ত পরিবেশ দিতে হবে, যাতে করে আমরা আমাদের যে রিয়েল প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং শ্রমিকদের সমস্যাগুলো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি। পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহারের প্রভাব নেই রাজধানীর বাজারে। এখনও বাড়তি দরে এই পণ্যটি বিক্রি হতে দেখা গেছে ঢাকার পাইকারি আর খুচরা বাজারগুলোতে। বিক্রেতারা জানিয়েছেন, আমদানি করা পেঁয়াজের সরবরাহ কম থাকায় খুচরা বিক্রিতে দাম কমার প্রভাব নেই। যদিও পেঁয়াজের আমদানি স্থল হিলি বেনাপোল স্থলবন্দরে কমতে শুরু করেছে দাম। হিলি প্রতিনিধি হালিম আল রাজির সহযোগিতায় রঞ্জিবুল মিজারের রিপোর্ট। দেশে যত পেঁয়াজ আমদানি হয় তার বড় অংশই আসে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। এর বাইরে পেঁয়াজ আসে ভোমরার সোনা মসজিদ বন্দর দিয়েও। গেল সপ্তাহে সেখানকার পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে 85 থেকে 90 টাকায়। বুধবার যা নেমে আসে 84 থেকে 85 টাকা কেজিতে। শুল্ক প্রত্যাহার করার ফলে বাজারে একটা প্রভাব পড়েছে, যে এটা বাজারে কিছু দাম কমে গেছে। আমরা কিছুদিন আগে মাল বিক্রি করছিলাম 95, 96 বা 100 টাকার মতো, সেই মাল এখন আমরা বিক্রি করতেছি 85 টাকা চলে আসছে। দেশি মালেরও আমাদের দাম কমে গেছে ইতিপূর্বে। ব্যবসায়ীদের তথ্য মতে সপ্তাহখানেক আগেও হিলির স্থলবন্দর দিয়ে 7 থেকে 8 ট্রাক পেঁয়াজ আমদানি হতো। এখন তা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 8 থেকে 10 ট্রাকে। তাদের হিসেবে গেল 3 দিনে 26টি ট্রাকে 752 টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এর বাইরে পেঁয়াজ আসছে মিশর ও পাকিস্তান থেকেও। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে 40% শুল্ক গুনতে হচ্ছে তাদের। এমন অবস্থায় বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে তারা। ভারত থেকে আমদানি বাড়ছে না, একটাই কারণ, সে কারণটা হচ্ছে ভারতে উল্টাপাল্টা কাজ কারবার। আমরা চাইলে ওদের দাম বেড়ে যায়, আমরা চাইলে ওদের ক্রাইসিস হয়ে যায়। আমরা বাইরে বিকল্প এর থেকে আনার জন্য সেটটা অলরেডি অনেক এলসি হয়ে গেছে। কালকে আমিও মিশরের কথা বলছি, পাকিস্তানের কথা বলছি, বিভিন্ন দেশে। সে পেঁয়াজের পরটা মোটামুটি 75 টাকার মধ্যে বেচলে আমাদের 2-4 টাকা লাভ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2023-24 অর্থ বছরে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে 37 লাখ টন। এর মধ্যে ফসল তোলা আর সংরক্ষণ পর্যায়ে 5 থেকে 7 লাখ টনের মতো নষ্ট হয়েছে। সেই ঘাটতি মেটাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। তারপরেও দাম না কমায় এই পণ্যটির উপর থাকা 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে সরকার। এরপরও রাজধানীর পাইকারি বাজারে দর কমার কোনো প্রভাব নেই। যদি আমদানি বাড়তি হয় তাহলে আমরা পেঁয়াজের দাম কমে যাবো, আর যদি আমদানি কম হয় তাহলে পেঁয়াজের দাম বাইরে যাবো চাহিদা অনুযায়ী। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পার কেজিতে 4-5 টাকা বাইরে গেছে। মিশর পাকিস্তান একদিন একদম কমই ছিল বাজার, এখন দেখা যাচ্ছে 80-85 টাকা কেজি ছিল। তখন অ্যাভেলেবেল বাজার ছিল, তখন পাকিস্তান ছিল, মিশর ছিল আর চায়না ছিল। এখন চায়না, মিশর, পাকিস্তান তিনটার একটা কোনো পেঁয়াজ নাই শ্যামবাজার। টেবিলে বসে বলে দিলেন যে তুমি শুল্ক দিও না, তাহলে কে পেল? আমদানিকারক পেল, ভোক্তা পেল না। দর কমার প্রভাব দেখা যায়নি খুচরা বাজারেও। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 1 সপ্তাহ আগের দর 90 থেকে 100 টাকা কেজিতে, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি দরেই। রঞ্জিবুল মিজান,
বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বেড়েই চলেছে চট্টগ্রামের শিপইয়ার্ডগুলোতে হতাহত ও মৃত্যুর সংখ্যা। সরকারি এবং আন্তর্জাতিক নানা তৎপরতার পরেও এসব ইয়ার্ডে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। গত এক দশকে চট্টগ্রামে জাহাজ ভাঙা ইয়ার্ডগুলোতে মারা গেছে 144 জন শ্রমিক। শ্রমিকদের মৃত্যু বন্ধে বহুপাক্ষীয় গাফিলতি আছে বলছেন সংশ্লিষ্টরা, যদিও তা অস্বীকার করছে মালিকপক্ষ। শিপ ব্রেকিং বা পুরনো জাহাজ ভাঙা বিশ্বের অন্যতম বিপজ্জনক কাজের একটি। আগুন, বিস্ফোরণ, পিছলে পড়া কিংবা বড় লোহার পাতের নিচে চাপা পড়ে প্রতি বছরই মারা যায় শিপ ব্রেকিং ইয়ার্ড শ্রমিকরা। বেসরকারি একটি সংস্থার গবেষণায়ও প্রমাণ মেলে গত এক দশকে এই মৃত্যুর উদ্বেগজনক সংখ্যা। বিশেষজ্ঞরা বলছে, যেসব কারণে দুর্ঘটনা ঘটে সেসব উদ্ঘাটনে খুব বেশি তৎপরতা নেই কারো। অনেক ক্ষেত্রেই দরিদ্র শ্রমিকদের পরিবারকে বুঝিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। ফলে কাগজে কলমে নানা নিরাপত্তামূলক ব্যবস্থার কথা বলা হলেও পরিস্থিতির উন্নতি হয় না। প্রতিবার যে ঘটনাটা হয়, দুর্ঘটনা হয়, তদন্ত কমিশন আসে, অনুসন্ধান কমিটি আসে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক কারণটা হয়তো উদ্ধার করা যাচ্ছে না। এই সঠিক কারণটা উদ্ধার করা না গেলে আমি কিভাবে ওই প্রবলেমটাকে আমি নিরসন করতে পারবো? সমস্যায় যদি চিহ্নিত করতে না পারি, আমি সমস্যা নিরসন করব কিভাবে? চলতি সপ্তাহে এসএন কর্পোরেশনের শিপইয়ার্ডে বিস্ফোরণে আবারও নড়ে চড়ে বসেছে সবাই। কারণ হংকং কনভেনশন অনুযায়ী এই ইয়ার্ডটি প্রতি বছরই নিরাপত্তা ও সুরক্ষায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তদারকির ভেতরে থাকে। এই জন্য এটি গ্রিন শিপইয়ার্ড হিসেবে তালিকাভুক্ত। সংশ্লিষ্টরা বলছে, শুধু মালিক নয়, দুর্ঘটনা রোধে শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা দেখি সেটা হচ্ছে কি, আমাদের ওয়ার্কারদেরকে ট্রেনিংটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং ওদের ট্রেনিংটা বুঝে নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের ওয়ার্কারদের লাইফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি করতে হয় আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই জন্য ট্রেনিংটা খুব ভাইটাল এবং এই ট্রেনিংয়ের জন্য মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এবং নরওয়েজিয়ান এমবিসি যৌথভাবে কাজ করছে। ইন্টারন্যাশনালি আমাদের শিপ রেসিং বাংলাদেশ ইন এ ভেরি গুড পজিশন in comparison to our competitor, especially if you talk about India অথবা আপনি যদি পাকিস্তানে বলেন, পাকিস্তান এখনো শুরুই করে নাই, ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক আগে শুরু করেছে, কিন্তু ফরচুনেটলি আমরা কয়েকটা এই যে ওদের চেয়ে অনেক আগানো এবং ওদের সার্ভাররা এসে এটা স্বীকার করে গেছে। বাংলাদেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড আছে 179টি, তবে বর্তমানে চালু আছে 30 থেকে 35টি, যার মধ্যে আন্তর্জাতিক মানের গ্রিন শিপইয়ার্ড 5টি। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5713-তে। বেচাকেনা হয়েছে 625 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 163টির, কমেছে 172টির, আর অপরিবর্তিত আছে 62টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে। ইন্ডেক্স প্রায় 11 পয়েন্টস বেড়ে এখন দাঁড়িয়েছে 5714 পয়েন্টসে, এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে এক্সট্রিমলি বিয়ারিশ নেচারের। টার্নওভার আজকে ছিল প্রায় 600 কোটি টাকার মতো, এবং পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 41% কোম্পানির প্রাইসে, কমেছে 44%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 15% কোম্পানির প্রাইসে। এবং সেক্টরের পারফরমেন্সের দিক থেকে আজকে আমরা দেখেছি যে টেক্সটাইল সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার ছিল, ফলোড বাই পাওয়ার সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। তবে আজকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস বৃদ্ধি পেয়েছে। ওভারঅল আমরা মনে করি যে এই মুহূর্তে মার্কেট একটি পজিটিভ ডাইরেকশনে আগাচ্ছে। আমনের ভরা মৌসুমে সরকার নির্ধারিত দামে সার পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। প্রতি কেজি সার কিনতে বাড়তি গুনতে হচ্ছে 3 থেকে 7 টাকা পর্যন্ত। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। কিছু ডিলার সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ কৃষকদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে আমনের ভরা মৌসুম। চারা রোপণের পর অন্তত 3 দফা জমিতে দিতে হয় সার। তবে সরকারের বেঁধে দেয়া দামে সেই সার পাচ্ছেন না চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। বাধ্য হয়ে কিনতে হচ্ছে বেশি দামে। আমন চাষিরা জানান, বস্তাপতি ইউরিয়া ও টিএসপি সারের সরকার নির্ধারিত দাম 1350 টাকা, ডিএপি 1050 টাকা এবং এমওপি 1000 টাকা। কিন্তু খুচরা বাজারে প্রতি কেজি সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রকারভেদে
3 থেকে 7 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এতে বস্তাপ্রতি বাড়তি খরচ হচ্ছে 150 থেকে 300 টাকা। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি লোকসানের আশঙ্কা করছেন তারা। সিন্ডিকেট করে সারের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ চাষিদের। ডিলারেরা সারের দাম 1050, সে সারের দাম নিচ্ছে আমাদের কাছে 1500। আমরা ধান উৎপাদন করছি, ধানের দাম আমরা পাচ্ছি 900 থেকে 1200 টাকা, আর সার কিনতে গিয়ে আমাদের সারের দাম নিচ্ছে 1400 থেকে 1700 টাকা। খুচরা সার বিক্রেতারা বলছেন বাজারে সারের সরবরাহ কম জানিয়ে দাম বেশি নিচ্ছেন ডিলাররা। এ কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তদন্ত করে ডিলার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন কৃষক প্রতিনিধিরা। আমরা চাই যে এটার জন্য পূর্ণ তদন্ত হোক এবং এটার জন্য বিচারের ব্যবস্থা করা হয়। যদি যারা করে থাকে তাদের শাস্তি দাবি করি আমরা, এবং আমরা প্রত্যেক বছরই কিন্তু এই সাফারটা করছি। এটা কৃষি বিভাগ এবং ডিলাররা অবশ্যই জড়িত, না হলে এই কথাগুলো আসবে কেন? আমরা তো সাধারণ মানুষ, সাধারণ কৃষক, মাঠ নিয়ে থাকি, আমাদের কাছে এই তথ্যটা আসছে, তাহলে অবশ্যই এই কথাটার মধ্যে সত্যতা আছে এবং এটা অবশ্যই যাচাই বাছাই করা উচিত। তবে কৃষকদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসন ও কৃষি বিভাগের। ব্যবস্থা জোরদার করা হয়েছে, আমরা উপসহকারীদের সেখানে বসাইছি, তারা সব দেখে কৃষক যাতে ন্যায্য মূল্যে সারটা পায় সেটা আমরা দেখছি। আগে আমরা অনেকগুলো যে মোবাইল কোড করতাম, এখন তারা মোবাইল কোড করতে বের হচ্ছে না, এটা একটা সমস্যা। প্রশাসন মোবাইল কোড করতে বের হচ্ছে না, তাকে আমরা অনুরোধ করছি, কারণ এই পাওয়ারটা তো আমরা এক্সারসাইজ করতে পারি না বা আমাদের কাছে নাই। বর্তমানে যে সমস্যাগুলোর কথা বললেন এই সমস্যাগুলো অবশ্যই থাকবে না। আমরা আশা করি যে মনিটরিংও বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ যারা রয়েছেন, কৃষি বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী, এটি সকলেই মাঠে তারা সমানভাবে চমৎকার করে কাজ করবেন। আর এটি আমরা জেলা প্রশাসন থেকে প্রয়োজনে মোবাইল কোড করে এই সার্বিক বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৫৪,৩৭৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।